আমি ডক্টর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান এবং অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার নামটা শুনলেই কিন্তু আমরা অনেক সময় আটকে উঠি। আমরা বুঝি যে ক্যান্সার মানেই কিন্তু আমাদের জীবন বুঝি ছোট হয়ে এসছে। আমরা অনেক সময় ব্লাড ক্যান্সার মানেই কিন্তু বুঝি যে আর কিন্তু বেশি দিন আমি বাঁচতে পারবো না। এরকম না, কিন্তু একদমই না। ব্লাড ক্যান্সার প্রথমেই কি সেটা বলি। ব্লাড ক্যান্সার, যেটা আমাদের বিজ্ঞানের ভাষায় আমরা বলি লিউকেমিয়া। এই যে লিউকেমিয়া, এর কিন্তু বিভিন্ন ধরন আছে। সমস্ত ব্লাড ক্যান্সার কিন্তু খারাপ না। আমরা যদি দেখি যে আমাদের রক্ত তৈরি হয় অস্থিমজ্জা থেকে, এবং এই অস্থিমজ্জা থেকে যখন আমাদের রক্তটা অস্বাভাবিকভাবে তৈরি হয়, তাকে কিন্তু আমরা সংক্ষেপে ব্লাড ক্যান্সার বলি বা আমরা লিউকেমিয়া বলে থাকি। এবার আসি যে লিউকেমিয়া কিন্তু সব বয়সী হতে পারে। বাচ্চা থেকে বড় বয়স্ক অবধিও কিন্তু এই ব্লাড ক্যান্সার হতে পারে, কিন্তু তার তারতম্যটা আলাদা। প্রথমেই আসি যে বাচ্চাদের কি কি ক্যান্সার হতে পারে। বাচ্চাদের ব্লাড ক্যান্সার বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় তাকে আমরা বলি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, যেটা কিনা সব থেকে কমন। এবং এই ক্যান্সারটি কিন্তু 4 বছর থেকে 10 বছর বয়সের কিন্তু বাচ্চাদের দেখা যায়। এছাড়াও এই লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ছাড়াও মায়েলোব্লাস্টিক লিউকেমিয়া আছে, যাকে কিনা আমরা বলি AML। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরও অনেক ধরনের কিন্তু লিউকেমিয়া হতে পারে, তাকে আমরা সোজা কথায় বলি ব্লাড ক্যান্সার। যাতে কিনা লিম্ফোমাও একটা হয়, তাকে বলি আমরা লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা। এছাড়াও বার্কিটস লিম্ফোমা বলে এক ধরনের লিম্ফোমা আছে, সেটাও কিন্তু বাচ্চাদের কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। এবার বলি যে ব্লাড ক্যান্সার মানে কিন্তু শুধু লিউকেমিয়া না। লিউকেমিয়া এক ধরনের ব্লাড ক্যান্সার। এছাড়াও লিম্ফোমা বলে এক ধরনের অসুখ হয়। আমাদের যে সমস্ত ছোট ছোট গ্ল্যান্ড আছে, দেখবেন আমাদের কুঁচকির পাশে গ্ল্যান্ড আছে, আমাদের গলার চারপাশে ছোট ছোট গ্ল্যান্ড আছে। অনেক সময় দেখা যায় এই গ্ল্যান্ডগুলো কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন কিন্তু যে অসুখটা হয় তাকে আমরা বলি লিম্ফোমা। এছাড়াও একটু বেশি বয়স্কদের ক্ষেত্রে আমাদের স্প্লিন বড় হয়ে যায়, লিভার বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া। বা আরও একটু যদি বেশি বয়সের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে রক্ত টেস্ট করতে গিয়ে ধরা গেল যে রক্তের সেলগুলো অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সেটাও কিন্তু একটা রক্তের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। এছাড়াও যেটা বলা হয় যে বেশি বয়স্কদের ক্ষেত্রে কোমরে ব্যথা নিয়ে এলো, বা অনেক সময় কিডনি ফেলিওর হলো, বা অনেক সময় দেখা গেল যে আমি হঠাৎ করে বসছিলাম, একটু উঠতে গিয়ে আমার হাত বা পায়ের কোনো অংশ ভেঙে গেল। যে অসুখটা এখান থেকে ধরা পড়ে তাকে আমরা বলি মাল্টিপল মায়োলোমা। সুতরাং ব্লাড ক্যান্সার মানে যেমন আমরা লিউকেমিয়াকে বলি, ঠিক একই রকমভাবে লিম্ফোমা, মায়োলোমা এগুলোও কিন্তু এই ব্লাড ক্যান্সারের মধ্যে পড়ে। যেটা বলছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে কি দেখা যায় যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মায়োলোব্লাস্টিক লিউকেমিয়া বা বার্কিটস লিম্ফোমা এগুলো কমন দেখা যায়। যদি একটু মাঝবয়সীদের কথা চিন্তা করি, এই মাঝবয়সীদের ক্ষেত্রেও কিন্তু এই লিউকেমিয়াগুলো হতে পারে। কিন্তু যে ক্যান্সারটা আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি দেখা যায় মাঝবয়সীদের ক্ষেত্রে, সেটাকে বলা হয় ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া। আপনি কোনো একটা অপারেশন হবে বা আপনার সর্দি কাশি হয়েছে, আপনি ব্লাড টেস্ট করতে গেলেন, দেখলেন ল্যাব থেকে আপনাকে ফোন করছে যে আপনার না WBC কাউন্টটা, যেটাকে কিনা আমরা বলি শ্বেত রক্তকণিকার পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে। তখন কিন্তু আপনার ভয় পাবে, আপনি কিন্তু ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করবেন। দেখবেন আপনার যে ক্যান্সারটা হয়েছে সেটা কিন্তু ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া। তবে ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া কিন্তু এটা অত খারাপ অসুখ না, এর এখন চিকিৎসা পদ্ধতি আছে এবং এই ক্যান্সারটা কিন্তু নিয়ে সারা জীবন কিন্তু বেঁচে থাকা যায়।
আরও একটু বেশি বয়স্কদের ক্ষেত্রে যদি বলি আমরা, দেখা যাচ্ছে যে গ্ল্যান্ড কিছু বেড়ে গেছে, গলার চারপাশে গ্ল্যান্ড বেড়ে গেছে, তার সাথে হিমোগ্লোবিনের মাত্রা খুব কমে গেছে, সেক্ষেত্রেও কিন্তু ক্রনিক লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াগুলো কিন্তু হতে পারে। সুতরাং এই যে ব্লাড ক্যান্সার, এটা কিন্তু সবার হতে পারে, বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের কিন্তু এই ব্লাড ক্যান্সারটা হতে পারে। এবার আসি ব্লাড ক্যান্সার আপনি চিনবেন কি করে, ব্লাড ক্যান্সারের কি কি লক্ষণ হতে পারে। ধরুন আমি কাজ করছিলাম, যেমন সাধারণভাবে কাজ করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে না আমার কাজের গতিটা একটু কমে যাচ্ছে। আমি 5টা সিঁড়ি কিন্তু খুব সহজেই উঠতে পারতাম, এখন কিন্তু 2টো সিঁড়ি উঠতেই কিন্তু আমার যেন দমটা একটু বেশি লেগে যাচ্ছে, বা আমার বুকে কিন্তু একটু চাপ অনুভূতি হচ্ছে, বা আমি একটু ছুটে দৌড়ে গেলাম, হঠাৎ করে আমি মাথা ঘুরে কিন্তু বসে পড়লাম। এগুলো কিন্তু আমাদের রক্তাল্পতার লক্ষণ হতে পারে, এগুলো কিন্তু আমাদের ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কিন্তু হতে পারে। বা আমি হঠাৎ করে সর্দি কাশি হলো, এই সর্দি কাশি আমি সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধপত্র নিলাম, 5-6 দিন খেলাম, সারছে না, ব্লাড ক্যান্সারের কিন্তু প্রাথমিক লক্ষণ হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে হঠাৎ করে আমার টেবিলে একটু ধাক্কা লেগে গেল, বা বাড়ির কোনো খাটে একটু ধাক্কা লেগে বড় কালশিটে পড়ে গেল, বা যদি আরও ভালো করে দেখেন যে শরীরের বিভিন্ন জায়গাতে ছোট ছোট পিনের মতো লাল লাল স্পট দেখা যাচ্ছে, বা আপনি দেখতে গেলেন যে হঠাৎ করে আপনার কাশির সাথে রক্ত বেরোতে শুরু করলো, বা নাক দিয়ে রক্তক্ষরণ হলো, বা আপনি ব্রাশ করতে গেলেন, দেখলেন ব্রাশের সাথে যখন থুতুটা ফেলতে গেলেন দেখলেন আপনার তার সাথে ব্লাড আসছে, এইগুলো কিন্তু ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। সুতরাং ব্লাড ক্যান্সার কিন্তু আমাদের জানিয়ে আসে না, বিভিন্ন রকম কিন্তু লক্ষণ নিয়ে কিন্তু আসে। যদি একটু বেশি বয়স্কদের কথা চিন্তা করি, যেটা বলছিলাম যে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম আমার কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, বা আমাদের যে সমস্ত অস্থি সন্ধিগুলো আছে সেগুলো একটু ফুলে গেল, বা আমাদের ব্যথা যন্ত্রণা হতে শুরু করলো, এটাও কিন্তু আমাদের ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে, যাকে কিনা আমাদের বিজ্ঞানের ভাষায় বলি মাল্টিপল মায়োলোমা। বা আপনি দেখলেন যে আপনার গলার চারপাশে ছোট ছোট গ্ল্যান্ডগুলো অনেক দিন ধরেই আছে, হঠাৎ করে আপনি দেখলেন যে গ্ল্যান্ডটা একটু বেড়ে গেল, বা আপনি দেখলেন যে কোনো একটা কাজ করছিলেন, অন্য বন্ধু আপনাকে এসে বলল যে গলার উঁচু একটা কিছু দেখা যাচ্ছে, এটা কিন্তু লিম্ফ নোড সোয়েলিং হতে পারে। এবং আপনাকে দেখতে হবে যে এই লিম্ফ নোড সোয়েলিং গলা ছাড়াও শরীরে অন্য কোনো জায়গাতে ছড়িয়ে আছে কিনা। সাধারণত কিন্তু আমরা দেখি না, আমাদের ধরুন একজিলা চতুর্দিকে বা বগলের চতুর্দিকে বা আমাদের কুঁচকির আশেপাশে আমরা কিন্তু সচরাচর লক্ষ্য করি না, কিন্তু যদি দেখেন যে গলার আশেপাশে ওই রকম গ্ল্যান্ড ফুলেছে, আপনি কিন্তু ভালো করে লক্ষ্য করবেন যে একই ধরনের ফোলা শরীরের অন্যান্য জায়গাতে আছে কিনা। যদি এরকম দেখেন তাহলে কিন্তু লিম্ফোমা অসুখের কিন্তু প্রাথমিক লক্ষণ হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ওজন ধীরে ধীরে হ্রাস করছে, আমি ভালো করে খাওয়া দাওয়া করছি, মাছ মাংস ডিম ডাল সবই খাচ্ছি, ফ্রুটস ভেজিটেবল সব খাচ্ছি, আহার আমার ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে না আমার জামাগুলো একটু ঢিলে হয়ে যাচ্ছে, প্যান্ট একটু ঢিলে হয়ে যাচ্ছে, বা আমরা যে আংটি পরছি বা বালা পরছি দেখা যাচ্ছে না ওগুলো একটু বেশি পরিমাণে মনে হয় যেন পাতলা হয়ে গেছে। তার মানে কি আপনার কিন্তু শরীরের ওজনটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। যদি দেখা যায় এই ওজন আপনার অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক করলেও, তাহলেও কিন্তু এটা এক ধরনের ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার দেখলেন যে গরমকালে ঘুমাচ্ছেন কিন্তু আপনার মনে হয় যে ঘামের পরিমাণটা খুব বেশি হচ্ছে, আপনি ফ্যান বেশি করে চালালেন, তা সত্ত্বেও কিন্তু আপনার ঘাম কিন্তু যাচ্ছে না, এবং আপনাকে বাধ্য হলো আপনার জামা কাপড় চেঞ্জ করে আবার শুতে যাওয়া। এই বেশি পরিমাণে যদি দেখা যায় যে রাত্রে ঘাম দিচ্ছে, এটাও কিন্তু একটা ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে গোটা গায়ে কিন্তু অনেক সময় চুলকুনি হতে পারে, আপনি কিন্তু কোনো ফুসকুড়ি দেখতে পাবেন না, কিন্তু মনে হচ্ছে যেন গোটা গাটা জ্বালা করছে, এবং
আপনার চুলকুনি গোটা শরীরে হচ্ছে এবং এটা অনেক সময় রাত্রের দিকে বেশি দেখা যাচ্ছে, তখনও কিন্তু এই ব্লাড ক্যান্সার বা লিম্ফোমার প্রাথমিক লক্ষণ কিন্তু এটা হতে পারে। বা অনেক সময় দেখবেন আপনি স্নান করতে গেছেন, গরম জল দিয়ে স্নান করছেন, স্নান করার পরে বাইরে এলেন, দেখলেন গাটা যেন একটু ইচিং হচ্ছে, গাটা একটু চুলকোচ্ছে এবং আপনার কিন্তু অস্বস্তি হচ্ছে। এরকম যদি দেখেন যে স্নান করার ফলে, বিশেষত গরম জল দিয়ে স্নান করার ফলে গা হাতে চুলকোচ্ছে, তাহলে কিন্তু এটাও কিন্তু এক ধরনের রক্তের ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাকে আমরা বলি পলিসাইথেমিয়া ভেরা। আমরা তো জানি যে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে ব্লাড ক্যান্সার হয়, কিন্তু কিছু কিছু অসুখ আছে যেখানে কিনা হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেলেও কিন্তু আমাদের রক্তের ক্যান্সার হতে পারে। তাকে আমরা বলি পলিসাইথেমিয়া। এই পলিসাইথেমিয়াতে কি হয়, দূর থেকে দেখে বোঝা যায় যে মুখটা খুব লাল হচ্ছে, হাত বা পায়ের অংশটা খুব পরিমাণে লাল হচ্ছে এবং তার সাথে সাথে কি হবে, আপনি একটু খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছেন, আপনার ওজন কমে যাচ্ছে, বা যেটা বললাম খুব বেশি পরিমাণে আপনার ঘাম দিচ্ছে, বা খুব দুর্বল অনুভূতি হচ্ছে, দুর্বলতা খুব পাচ্ছে। এগুলোও কিন্তু ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে, যাকে কিনা আমরা বলি মাইলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম। সুতরাং আমাদের যে সমস্ত কমন যে সমস্ত লক্ষণগুলো থাকে বা কমন যে সমস্ত প্রবলেমগুলো থাকে, সেগুলো কিন্তু অবহেলা করলে চলবে না। এই কমন লক্ষণগুলোই কিন্তু আপনার যে শরীরে ব্লাড ক্যান্সারের বাসা বেঁধেছে সেটা কিন্তু প্রথমেই আপনাকে জানান দিতে পারে, আপনাকে কিন্তু বলতে পারে যে আপনি কিন্তু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হতে চলেছেন। সুতরাং আপনাকে এই সমস্ত লক্ষণগুলো যদি দেখেন, তাহলে বিশেষজ্ঞ হিমাটোলজিস্ট ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে আপনি রক্ত টেস্ট করে ধরে নিতে পারবেন যে আপনি কি অসুখে ভুগছেন। সুতরাং এবারে আসি যে আমরা এই ক্যান্সারগুলো কি করে ধরি, কি করে আমরা লক্ষণ দেখে ডায়াগনোসিস করি। আমরা প্রথমেই যেটা করতে বলি সেটা হচ্ছে ব্লাড টেস্ট করতে বলি। আপনি যে কোনো ল্যাবরেটরিতে যাবেন, যে আমার ব্লাড টেস্ট করে দিন, তাকে আমরা বলি হিমোগ্রাম বা কমপ্লিট হিমোগ্রাম। এই কমপ্লিট হিমোগ্রাম কিন্তু আমাদের এখন অটোমেটেড মেশিনে হয়। অটোমেটেড মেশিনে আপনাকে কিন্তু 30 থেকে 40টা প্যারামিটার কিন্তু বলে দেবে। ডাক্তারবাবুরা কিন্তু অ্যানালিসিস করে আপনার বলে দেবে যে আপনার প্রাথমিক কি অসুখ হতে চলেছে। সুতরাং আপনার প্রথম কাজ কিন্তু কমপ্লিট হিমোগ্রাম করানো বা কমপ্লিট ব্লাড কাউন্ট করানো কোনো একটা ভালো ল্যাবরেটরি থেকে। দেখলেন আপনার শ্বেত রক্তকণিকার তারতম্য হচ্ছে, লোহিত রক্তকণিকার তারতম্য হচ্ছে, আপনার অনুচক্রিকার তারতম্য হচ্ছে, আপনার কিন্তু রক্তের ক্যান্সার হতে পারে। অযথা কিন্তু সময় নষ্ট করবেন না, ডাক্তারবাবুদের সাথে কিন্তু পরামর্শ করবেন। বিশেষ করে বিশেষজ্ঞ হিমাটোলজি ডাক্তারবাবুদের সাথে কিন্তু পরামর্শ করবেন, করে জেনে নেবেন যে আপনার রক্তের কোনো ক্যান্সার হতে চলেছে কিনা। কারণ কি না, এই ব্লাড টেস্ট করলেই কিন্তু রক্তের ক্যান্সারের প্রাথমিক কিন্তু অনুমান আমরা পাই। সুতরাং এটা একটা সাধারণ টেস্ট, কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই, যেটা কিন্তু আপনার ব্লাড ক্যান্সার হতে চলেছে কিনা সেটা কিন্তু বোঝা যায়। এই ব্লাড রিপোর্টের পরে অনেক সময় দেখা যায় আমরা অনেক জেনেটিক টেস্টিং করতে বলি, আমরা অস্থিমজ্জা টেস্ট করতে বলি। এছাড়াও কি হয় না, সাধারণ অনেক সময় আমরা কিছু কিছু টেস্ট করতে দিই যেটা কিনা অন্যান্য কারণে রক্তাল্পতা হলেও কিন্তু আমরা করতে দিই। যেমন আমরা বলি রক্তে আয়রনের পরিমাণ করান, ভিটামিন B12 করান, ফলিক অ্যাসিড করান, এগুলোও কিন্তু আমরা সাথে সাথে টেস্ট করতে দিই। টেস্ট করে জেনে নিই যে আপনার যে এই রক্তাল্পতা হয়েছে সেটা সাধারণ খাদ্যাভ্যাসের প্রবলেমের জন্য হয়েছে নাকি না এটা একটা ব্লাড ক্যান্সারের থেকে হয়েছে। সুতরাং আপনার এই ব্লাড টেস্টগুলো করতে হবে। এই সমস্ত ব্লাড ক্যান্সারগুলো, লিউকেমিয়া যেটা বলছিলাম যে অ্যাকিউট লিউকেমিয়া বা ক্রনিক লিউকেমিয়া, এই ব্লাড ক্যান্সারগুলো কিন্তু আমরা বোন ম্যারোর মাধ্যমে কিন্তু ধরি, যেটাকে কিনা আমরা বলি অস্থিমজ্জা টেস্ট করি আমরা। অস্থিমজ্জা প্রতিস্থাপন কিন্তু না, অস্থিমজ্জা প্রতিস্থাপন কিন্তু রক্তের ক্যান্সারের একটা চিকিৎসা পদ্ধতি। এখানে আমরা অস্থিমজ্জাটাকে টেস্ট করি, তাকে কিনা আমরা বলি বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসি আমরা করি।
এই বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসির মাধ্যমে কিন্তু আমরা এই অসুখগুলোকে ধরি। অযথা ভয় পাবেন না। বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসি আপনি বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দিয়ে করাবেন। এটা কিন্তু খুব সামান্য একটু ব্যথা হয়, তাতে কিন্তু আপনার যে শরীরে যেখান থেকে কিনা রক্ত তৈরি হয়, আমাদের হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা থাকে, ওই একটু অস্থিমজ্জা নিয়ে টেস্ট করেই কিন্তু আমরা বলে দিতে পারি যে আপনার শরীরে মারণ কোনো ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে কিনা। এর সাথে সাথে আমরা অনেক সময় অনেক জেনেটিক টেস্ট করতে দিই। ইমিউনোফেনোটাইপিং বা ফ্লো সাইটোমেট্রি বলে এক ধরনের বিশেষ ধরনের টেস্ট আছে। সেই টেস্ট করে আমরা ধরি যে এই অ্যাকিউট ক্যান্সার বা ক্রনিক ক্যান্সারে আপনি আক্রান্ত হতে চলেছেন কিনা। এছাড়াও যেটা বলছিলাম যে আমাদের শরীরে যখন বিভিন্ন জায়গাতে এই গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে, তখন কিন্তু প্রাথমিকভাবে আমরা কিন্তু গ্ল্যান্ড বায়োপসি করতে দিই। লোকের অনেক সময় ধারণা থাকে যে বায়োপসি করলে বুঝি আমার ক্যান্সারটা ছড়িয়ে গেল। এটা কিন্তু একদমই না, বরঞ্চ উল্টোটা। আপনি ক্যান্সারটাকে যত তাড়াতাড়ি ধরবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি চিকিৎসাটা পাবেন এবং এই ক্যান্সার থেকে কিন্তু আপনি নিষ্কৃতি হতে পারবেন, আপনি নিরাময় হতে পারবেন। যদি আপনি ভয়ে অযথা দেরি করেন তাহলে কিন্তু ক্যান্সার তো আর থেমে থাকবে না, ক্যান্সার কিন্তু বাড়তেই থাকবে। ক্যান্সারের জানেন আপনারা বিভিন্ন স্টেজ হয়, সেই স্টেজ কিন্তু বাড়তে থাকবে। তখন কিন্তু আপনার নিরাময়ের সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু কমে যাবে, আপনার আয়ু কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে। সুতরাং অযথা ভয় না পেয়ে যদি দেখা যায় কোনো জায়গাতে আপনার গ্ল্যান্ড ফুলে উঠেছে, তাহলে কিন্তু ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে গ্ল্যান্ড বায়োপসিটা কিন্তু অবশ্যই করাবেন। আজকালের যুগে আমরা আলট্রাসোনোগ্রাফি গাইডেড বা সিটি স্ক্যান গাইডেড কিন্তু সূচ ফুটিয়েও কিন্তু আমরা বায়োপসি করে দিই। সুতরাং এই বায়োপসি মানেই যে বিশাল কাটা ছেঁড়ার ব্যাপার, আপনাকে 2-3 দিন 4 দিন হসপিটালে ভর্তি থাকতে হবে এরকমটা কিন্তু একদমই না। এটা কিন্তু একটা আউটডোর প্রসিডিওর। আপনি যাবেন, আপনার বায়োপসি হয়ে যাবে, তারপর কিন্তু আপনাকে 5-6 দিন 10 দিনের মধ্যে কিন্তু আপনার রিপোর্ট দিয়ে দেবে। তাতে আপনি বুঝে যাবেন যে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে কিনা, মানে যেটা বলছিলাম যে লিম্ফোমা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে এই লিম্ফ নোড সোয়েলিংগুলো কিন্তু সাধারণ অসুখেও বাড়তে পারে। অনেক সময় দেখা যায় যে টিউবারক্লোসিস থেকে হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কোলাজেন ভাস্কুলার ডিজিজ থেকে হতে পারে, বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বারবার ইনফেকশানের জন্য কিন্তু হতে পারে, ভাইরাল ইনফেকশান থেকে হতে পারে। সুতরাং সব গ্ল্যান্ডই যে আপনার ব্লাড ক্যান্সার হবে এরকমটা কিন্তু একদমই না। কিন্তু আপনি অযথা দেরি করবেন না, আপনাকে কিন্তু সঠিক ডায়াগনোসিসটা করতে হবে, তাহলেই কিন্তু আপনি চিকিৎসাটা পাবেন। এছাড়াও আমরা অনেক সময় অনেক মলিকুলার টেস্টিং করে থাকি, যেটা বলছিলাম। আমরা অনেক সময় ক্রোমোজোম অ্যানালিসিস করি, তাকে আমরা বলি সাইটোজেনেটিক্স বা ক্যারিওটাইপিং। সেখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে আপনার কোনো জিনের কোনো প্রবলেম থেকে হয়েছে কিনা। তবে এখানে একটা কথা বলে রাখি, ক্যান্সার কিন্তু কোনো জেনেটিক অসুখ না। মানে আমার ক্যান্সার আছে বলে আমার বাড়ির বাকি জনেরও ক্যান্সার হবে এরকমটা কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই। ক্যান্সার কিন্তু জেনেটিক অসুখ না, ক্যান্সার কিন্তু বাই চান্সে হয়, এবং ক্যান্সার কিন্তু বিভিন্ন পরিস্থিতি পরিবর্তনের মাধ্যমে কিন্তু মডিফাই হয়। যেমন আমরা বলে থাকি যে অ্যালকোহল বেশি খেলে একটা ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়, অনেক সময় বলি স্মোকিং করলে ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে বেশি বয়স হতে হতে ক্যান্সারের একটা প্রবণতা বেড়ে যায়। এগুলো কিন্তু সঠিক, কিন্তু জেনেটিক প্রবলেম থেকে ক্যান্সার হয় ওর পরিমাণটা কিন্তু খুবই কম। সুতরাং আপনি অযথা কিন্তু ভয় পাবেন না, বা অযথা জেনেটিক টেস্টিংয়ের দিকেও কিন্তু ঝুঁকি যাবেন না। কারণ কি দেখবেন এখন অনেক ল্যাব আছে আপনাকে বলে দেবে যে আপনি একটু ব্লাড দিন, আপনার জেনেটিক টেস্ট করে বলে দেবো আপনার ক্যান্সার আছে কিনা। বিজ্ঞান কিন্তু এখনও ওখানে পৌঁছতে পারেনি, সময় লাগবে। ভবিষ্যতে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা কিন্তু ব্লাড টেস্ট করেই বলে দেবো যে আপনার ওই ক্যান্সারটা আছে কিনা বা আপনার ওই ক্যান্সারটা হতে চলেছে কিনা। কিন্তু এখন আপনাকে যেটা করতে হবে, গ্ল্যান্ড বায়োপসি করতে হবে, ক্রোমোজোমাল অ্যানালিসিস করতে হবে, বোন ম্যারো টেস্ট করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ক্যান্সার আছে কিনা বলতে পারি। বা আরেক ধরনের যে ক্যান্সারটার কথা বলছিলাম, যেখানে কিনা আপনার হঠাৎ করে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে
বা কিডনি ফেলিওর হচ্ছে বা কোমরে অস্বাভাবিক রকমের ব্যথা হচ্ছে, তাকে আমরা বলি মাল্টিপল মায়োলোমা। এই মাল্টিপল মায়োলোমা ধরতে গেলেও আমাদের কিন্তু কতগুলো বিশেষ পরীক্ষা করতে হয়, তাকে আমরা বলি প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস বা ইমিউনোফিক্সেশন। এই ধরনের কিছু আমরা টেস্ট করে বলে দিতে পারি যে মাল্টিপল মায়োলোমা অসুখ আছে না অসুখ নেই। সুতরাং এই বিভিন্ন ধরনের যে সমস্ত ব্লাড ক্যান্সারগুলো আছে, এগুলো কিন্তু আপনি কতগুলো সিম্পল টেস্ট করেই কিন্তু আপনি বুঝে যেতে পারবেন বা আপনি জানতে পারবেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে চলেছেন কিনা। কিন্তু মনে রাখবেন, বেশি কিন্তু অযথা দেরি করবেন না। দেরি করলেই কিন্তু আপনার ডায়াগনোসিস দেরি হবে, চিকিৎসা পদ্ধতি শুরু হতে কিন্তু বিলম্বিত হবে, তার লক্ষণ কিন্তু খারাপ হবে, তার যে আউটকাম সেটা কিন্তু খারাপ হবে। এবারে আসি যে আমরা ব্লাড ক্যান্সার কি করে চিকিৎসা করব। মনে রাখবেন, আজকালের যুগে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু ব্লাড ক্যান্সারকে সারিয়ে তুলতে পারি। আমরা একসময় জানতাম যে ক্যান্সার দেয়া যে নো আনসার, কিন্তু 2026 সালে এসে বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যাতে কিনা আমরা অনেক ক্যান্সারকে কিন্তু সারিয়ে তুলতে পেরেছি এবং ক্যান্সারের চিকিৎসা কিন্তু এখন আমাদের হাতের মুঠোর মধ্যে আছে। এরকমটা না যে আমাদের অনেক বেশি পরিমাণে পয়সা খরচা করতে হবে, এরকমটা না যে আপনাকে বিদেশ থেকে ওষুধ এনে চিকিৎসা করতে হবে। সমস্ত ফেসিলিটি কিন্তু এখন আমাদের হাতের মুঠোর মধ্যে আছে। আপনাকে সঠিক পথে কিন্তু চলতে হবে এবং আপনাকে কিন্তু সঠিক সময়ে কিন্তু এই ক্যান্সারের চিকিৎসাটা করতে হবে। অযথা দেরি করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এবারে আসি কি কি ক্যান্সার আমরা সম্পূর্ণ রকমভাবে সারিয়ে তুলতে পারি। যেটা প্রথমেই বলছিলাম যে বাচ্চাদের ক্যান্সার। বাচ্চাদের যে সমস্ত ক্যান্সারগুলো হয়, লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা বা বার্কিটস লিম্ফোমা বা আমাদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এই ধরনের ক্যান্সারগুলো কিন্তু সহজেই সারিয়ে তোলা সম্ভব হয়। আমরা কিন্তু প্রথমে কেমোথেরাপি অ্যাপ্লাই করি, বিভিন্ন ধরনের কেমোথেরাপি দেই, 4-5 ধরনের কেমোথেরাপি ওষুধ একসাথে আমরা দেই। একসাথে দিয়ে কিন্তু এই ক্যান্সারটা থেকে যাতে আপনারা নিষ্কৃতি পান তার কিন্তু আমরা চেষ্টা করি। তবে মনে রাখতে হবে, চিকিৎসা পদ্ধতি ডাক্তারবাবুরা যেরকমভাবে বলছেন, যে টাইম লাইন আপনাকে দিচ্ছেন সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। আমরা অনেক সময় বলি 3 সপ্তাহ অন্তর অন্তর কেমো নিন, 2 সপ্তাহ অন্তর অন্তর নিন, বা অনেক সময় বলি মাসে মাসে নিন, বা আমরা প্রথমের দিকে বলি সপ্তাহে সপ্তাহে কেমো নিন। এইগুলো কিন্তু আপনাকে ফেল করলে চলবে না। যদি আপনি এইগুলো ভালো করে নেন তাহলে কিন্তু এই বাচ্চাদের যে সমস্ত ক্যান্সার সেগুলো কিন্তু আপনি সহজেই নিষ্কৃতি পেতে পারেন এবং আপনার বাচ্চার মুখে কিন্তু হাসি ফোটাতে পারেন। কিন্তু মনে রাখবেন, অনেক সময় আপনার কেমোথেরাপিতে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান্সারকে সারিয়ে তুলতে পারি। তাকে আমরা বলি অস্থিমজ্জা প্রতিস্থাপন। এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করেও কিন্তু আমরা ক্যান্সারকে সারিয়ে তুলতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে ক্যান্সারটা খুবই খারাপ, আমরা একবার চিকিৎসা করলাম, আবার ক্যান্সারটা ঘুরে এলো। সেক্ষেত্রে এখন কার্টি সেল থেরাপি বলে এক ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এসছে, তাতেও কিন্তু আমরা এই ক্যান্সারগুলোকে কিন্তু সারিয়ে তুলতে পারি। সুতরাং আপনার ক্যান্সারের যে চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু এখন অনেক উন্নতি হয়েছে এবং এই উন্নতি হওয়ার জন্যও কিন্তু আমরা বলি যে বাচ্চা বয়সে ব্লাড ক্যান্সার কিন্তু 80 থেকে 95% ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রকমভাবে কিন্তু সারিয়ে তোলা সম্ভব হয়। আবার বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হজকিন্স লিম্ফোমা বলে এক ধরনের রক্তের ক্যান্সার হয়, সেক্ষেত্রে কিনা গ্ল্যান্ড একটু বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট নিয়ে বাচ্চারা আসে, দেখা যায় যে বুকের ভিতরে বড় গ্ল্যান্ড হয়ে গেছে, পেটের ভিতরে বড় গ্ল্যান্ড হয়ে গেছে। এই ধরনের ক্যান্সারগুলো কিন্তু আমরা ভালো ওষুধপত্র অ্যাপ্লাই করে 3-4 ধরনের ক্যান্সার কেমোথেরাপি অ্যাপ্লাই করে আমরা কিন্তু এগুলোকে ভালো রাখতে পারি। এবার একটু বয়স্কদের ক্ষেত্রে আসি। বয়স্কদের ক্ষেত্রে যে সমস্ত ক্যান্সারগুলো হয় তার মধ্যে প্রথমেই যেটা বললাম যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটা কিনা আমাদের ভারতবর্ষের সবথেকে কমন ক্যান্সার এই মাঝবয়সীদের ক্ষেত্রে। এবং এই মাঝবয়সীদের ক্ষেত্রে যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াটা হচ্ছে সেটা কিন্তু একটা পয়েন্ট মিউটেশন BCR-ABL প্রবলেমের জন্য হয়। সেই জন্য বিজ্ঞান কিন্তু একটা পদ্ধতি আবিষ্কার করেছে, তাকে বলেছে টার্গেটেড থেরাপি, বা যেটা আমরা বিজ্ঞানের ভাষায় অনেক সময় বলে থাকি ম্যাজিক বুলেট।
এই ম্যাজিক বুলেট কিন্তু দিয়ে আমি কিন্তু এই ক্যান্সারটাকে সারিয়ে তুলতে পারি। ম্যাজিক বুলেট মানে কিন্তু বন্দুকের বুলেট না, এটা এক ধরনের কিন্তু ক্যান্সারের ওষুধ, যেটা কিনা খালি ওই টার্গেটেই গিয়ে কিন্তু আঘাত করবে এবং ক্যান্সার সেলগুলোকে কিন্তু বডি থেকে নির্মূল করবে। তাকে আমরা বলি ইমাটিনিব থেরাপি, ডাসাটিনিব থেরাপি এবং আরও অন্যান্য ধরনের মেডিসিন আছে, যেগুলো কিন্তু এই সিএমএল অসুখের ক্ষেত্রে আমি খেলে সারা জীবন কিন্তু ভালো থাকতে পারবে। অনেক সময় ধরুন আমাদের ব্লাড সুগার হয়, আমাদের প্রেশারের সমস্যা হয়, থাইরয়েডের সমস্যা হয়, আমরা কিন্তু একটা করে মেডিসিন সারা জীবন খেয়ে যাই, তাতে কিন্তু আমরা ভালো থাকি। ঠিক একই রকমভাবে এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে একটা ট্যাবলেট যদি আপনি প্রতিদিন খেয়ে যান, তাহলে কিন্তু এই ক্যান্সারের হাত থেকে কিন্তু আপনি নিষ্কৃতি পেতে পারবেন এবং আপনি কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবেন। আরেক ধরনের ক্যান্সারে আসি, যাকে কিনা আমরা বলি সিএলএল থেরাপি। এবং এই সিএলএল থেরাপির ক্ষেত্রে আমরা মাল্টি এজেন্ট মানে অনেকগুলো কেমোথেরাপি একসাথে পারমুটেশন কম্বিনেশন করে দেই, বা এখন আমরা অনেক ভালো ভালো ওরাল মেডিসিন এসছে, যেটা কিনা টার্গেটেড থেরাপি বললাম বা আমাদের বলি ইমিউনোথেরাপি বললাম। সেই ইমিউনোথেরাপির মাধ্যমেও কিন্তু আমরা ওই ক্যান্সারগুলোকে ভালো রাখতে পারি। আমাদের অনেকের ধারণা যে বুঝি ক্যান্সার হলেই আমাকে অনেক কেমোথেরাপি নিতে হবে, আমার চুল উঠে যাবে, আমার বমি হবে, আমার গা কালো হয়ে যাবে, এরকমটা কিন্তু একদমই না। 2026 সালে আমাদের বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। আমরা নতুন নতুন কিন্তু ইমিউনোথেরাপি আবিষ্কার করছি, আমরা নতুন নতুন টার্গেটেড থেরাপি আবিষ্কার করছি, তাতে কিনা ক্যান্সারগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু সারাতে পারছি এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সুতরাং আপনাকে যেটা করতে হবে, অযথা কিন্তু সময় নষ্ট না নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে অসুখটা ধরে কিন্তু চিকিৎসাটা আগে আপনাকে করতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। যেটা বলছিলাম, যেমন আমরা বাচ্চাদের ক্ষেত্রে অস্থিমজ্জা প্রতিস্থাপন করি, কার টি-সেল থেরাপি করি, ঠিক একই রকমভাবে আমরা কিন্তু মাঝবয়সী এবং বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করে কিন্তু অসুখগুলোকে সারিয়ে তুলছি। আমরা মাল্টিপল মায়োলোমা বলে অসুখ বয়স্কদের ক্ষেত্রে হয়, বিভিন্ন ধরনের লিম্ফোমা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি ছাড়াও কিন্তু আমরা এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করে কিন্তু এই অসুখগুলোকে আমরা সারিয়ে তুলছি। কিন্তু মনে রাখবেন যে এই ক্যান্সারগুলো কিন্তু অনেক সময় ঘুরেও আসতে পারে। আমরা বলি প্রাথমিকভাবে যদি আপনি এই ক্যান্সারগুলোকে চিকিৎসা করান, তাহলে কিন্তু 70-80% ক্ষেত্রে কিন্তু সেরে যায়। কিন্তু যদি আপনার একটু দেরি হয়ে যায়, তাহলে কিন্তু এই ক্যান্সারের যে ওষুধগুলো, ইমিউনোথেরাপি বলুন বা কেমোথেরাপি বলুন, তত কিন্তু ভালো কাজ হতে চায় না, বা আপনার সাময়িক কিছুটা কাজ হলো, আবার কিন্তু অসুখটা ঘুরে এলো। সেই ক্ষেত্রে কিন্তু একটু খারাপ হয়। কারণ কি, যদি দেখা যায় যে ক্যান্সার আপনার ওষুধে কাজ হচ্ছে না, তার মানে কিন্তু ওটা খারাপ ধরনের ক্যান্সার। এই খারাপ ধরনের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতির জন্য এখন আরও ভালো ভালো মেডিসিন এসছে, ইনোভেশন মেডিসিন এসছে। সেই মেডিসিনগুলোকে অ্যাপ্লাই করেও কিন্তু আমরা ভালো রাখতে পারি। কিন্তু মনে রাখবেন যে 100% ক্ষেত্রে তো আমরা ভালো রাখতে পারি না। ধরুন 5, 10, 20% ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারটা বারবার ফিরে আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অস্থিমজ্জা প্রতিস্থাপন, কার টি-সেল থেরাপি বা অনেক সময় কম্বিনেশন অফ কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি দিয়ে কিন্তু আমরা এই ক্যান্সার সেলগুলোকে চেষ্টা করি দূরীভূত করতে এবং নির্মূল করতে। এবার আসি যে এই ক্যান্সার আমরা কি করে প্রতিরোধ করব। এই ক্যান্সার প্রতিরোধ করতে গেলে আমাদের খাদ্যাভ্যাসকে ঠিক রাখতে হবে। আমরা বলি বেশি ফাস্টফুড খাবেন না, বেশি অয়েলি জিনিস খাবেন না, চেষ্টা করবেন ভেজিটেবল বেশি করে খেতে, সুষম খাদ্য খেতে, জল বেশি করে খাবেন, অ্যালকোহল একদমই নেবেন না, স্মোকিং একদম অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করবেন কিছু ইয়েলো ফ্রুটস খেতে, তাতে কিনা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বেশি থাকে। তার মানে এটাই সব না, ক্যান্সার কিন্তু একটা মাল্টিফ্যাক্টোরিয়াল অসুখ। মানে আপনার এনভায়রনমেন্ট একটা ভালো প্লে রোল করে, ঠিক একই রকমভাবে আপনার খাদ্যাভ্যাস কীরকম খাচ্ছেন সেটা একটা প্লে রোল করে, বা আপনি কীরকমভাবে জীবন যাপন করছেন সেটাও কিন্তু একটা রোল প্লে করে,
এবং আরেকটা কি, খুব কম পরিমাণে অনেক সময় কি হয়, অ্যাকোয়ার্ড জেনেটিক প্রবলেমও কিন্তু হয়ে যায়, যার ফলে কিন্তু এই ক্যান্সারটা হতে পারে। সুতরাং আমরা যদি একটু সাবধান হই, আমরা যদি একটু সচেতন হই, আমাদের জীবনযাত্রাটা কিন্তু যদি একটু রুটিন মাফিক করি, তাহলে কিন্তু আমরা অনেক সময় ক্যান্সারের হাত থেকে কিন্তু দূরে থাকতে পারবো এবং ক্যান্সার হওয়া থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পেতে পারি। কিন্তু মনে রাখবেন, এসব করেও কিন্তু আপনার ক্যান্সার হতে পারে। সেই জন্য আপনাকে কি করতে হবে, যদি এই সমস্ত লক্ষণগুলো আপনার শরীরে আসে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে অযথা ভয় না পেয়ে এই অসুখটা কিন্তু নির্ণয় করতে হবে। অসুখটা আপনাকে জানতে হবে, জেনে কিন্তু চিকিৎসা করতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়া করুন, সুষম খাবার খান, জল বেশি করে খান, ভালো থাকুন। ফলো করুন বর্তমান।